Assalamu alaikum and a very good morning to all my students and other participants of this session. আসলে দীর্ঘদিন পরে আবার ক্লাস শুরু হলো এসএস মেডিকেল স্কুলের সাথে। সবকিছু মিলিয়ে আসলে আমরা একটু পিছিয়ে যাচ্ছি গত 2 বছর ধরে করোনা সংক্রান্ত বিভিন্ন কারণে। তো যাই হোক, আমি এর আগে যে ট্রান্সমিশনের উপর ক্লাসগুলি নিয়েছিলাম, তো তাতে এই ক্লাসের আগের ক্লাস পর্যন্ত যেটা ছিল যে আমরা অ্যাডভার্স ট্রান্সমিশন রিঅ্যাকশন গুলি নিয়ে আলাপ আলোচনা করছিলাম এবং তার মধ্যে আমরা অ্যাকিউট দুটো বিষয় ইতিপূর্বে আমরা আলাপ করার চেষ্টা করেছিলাম, অ্যাকিউট হেমোরাইটিক ট্রান্সমিশন রিঅ্যাকশন এবং পরবর্তীতে যতদূর মনে করে ফেব্রাইল ট্রান্সমিশন রিঅ্যাকশন, দুটো ক্লাস আমি নেওয়ার চেষ্টা করেছি। তো আজকের ক্লাসে মূলত হচ্ছে আমরা আলোচনা করব আর্টিকারিয়া এবং অ্যালার্জি ফলোইং ট্রান্সফিউশন অফ ব্লাড প্রোডাক্টস। তো এটা আসলে খুবই একটা কমন ফাইন্ডিংস অথবা কমন একটা প্রবলেম, যেটা আমরা বলি না কেন, আমরা যখন হচ্ছে গিয়ে কোন একটা পেশেন্টকে ট্রান্সফিউশন দিতে যাই তখন খুব কমনলি আমাদেরকে যেসব প্রবলেম এনকাউন্টার করতে হয় তার মধ্যে দুটো জিনিস, একটা হচ্ছে ফিভার এবং আরেকটা হচ্ছে ইচিং অথবা অ্যালার্জি। এটা মানে খুবই একটা কমন বিষয়, প্রায় এটা দেখা যায় বা এটা পাওয়া যাচ্ছে। তো যাই হোক, এটা নিয়ে আমরা কিছু জিনিস আলাপ করব, যেগুলি হচ্ছে কি আমাদের কিছু কিছু কনফিউশন অনেক সময় থাকে এবং অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা জিনিসগুলিকে হয়তো সেভাবে গুরুত্ব দিয়ে বুঝতেও পারি না যতক্ষণ পর্যন্ত একটা গ্রেভ সিচুয়েশন না হয়। তো সবকিছু মিলিয়ে আমরা আসলে একটু আলাপ করার চেষ্টা করব। তো এখন যেটা আসলে আমাদের জানতে হবে যে আসলে অ্যালার্জিক রিঅ্যাকশন যে জিনিসটা হচ্ছে সেটার গতি প্রকৃতি কি, সেটা আমরা একটু আলাপ করি। যে an allergic transfusion reaction is when a blood transfusion results in a allergic reaction. এটা খুব সহজ কথা এবং it is among the most common transfusion reactions to occur. এটাও আমরা একটু আগে বলেছি, and reported rates depend on the degree of the surveillance reporting to the authority or the blood bank. আসলে এই জিনিসটাকে আমরা যেটাকে বলছি হচ্ছে হেমোভিজিলেন্স। মানে খুব সহজ ভাষায় হচ্ছে যে যখন কোনো একটা অ্যাডভার্স ট্রান্সমিশন রিঅ্যাকশন হচ্ছে তখন সেই অ্যাডভার্স ট্রান্সমিশন রিঅ্যাকশনটাকে আমরা রিপোর্টিং করছি কিনা সেটার উপর সেই জিনিসটাকে বলা হচ্ছে হেমোভিজিলেন্স। তো এই হেমোভিজিলেন্সটা কিন্তু আসলে আমাদের দেশের জন্য এটা খুব একটা এখন পর্যন্ত ডেভেলপ না, যদিও আমরা চেষ্টা করছি আস্তে আস্তে ধীরে ধীরে এই হেমোভিজিলেন্সকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, যে যখনই কোনো ট্রান্সমিশন রিঅ্যাকশন হয় তখনই যেন আমরা হচ্ছে সেই জিনিসগুলোকে মানে স্থানীয় যে অথরিটি বা যে ব্লাড ব্যাংক থাকবে সেটাকে সেখানে যেন আমরা রিপোর্ট করতে পারি। সেক্ষেত্রে আমরা একটা এক্সাক্ট চেহারা পাবো যে আসলে কতখানি হচ্ছে। তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত বিভিন্ন দেশের ডাটা এবং আমাদের দেশে অল্প কিছু স্টাডি আছে, সেগুলি মানে পরিমাণে তুলনামূলকভাবে সামান্য। তো যাই হোক, সেটা ইনশাআল্লাহ সামনের দিনগুলিতে হবে। ওভারঅল দে আর এস্টিমেটেড টু কমপ্লিকেট আপ টু 3 to 17%। এখানে আমি বেশ কয়েকটা পেপারস দেখার চেষ্টা করেছি এবং তাতে মানে মিনিমাম 3% এবং সর্বোচ্চ 17% পর্যন্ত অফ অল ট্রান্সফিউশন এই অ্যালার্জিক ট্রান্সফিউশন রিঅ্যাকশন দিয়ে এফেক্টেড হওয়ার একটা ডাটা আমরা পেয়েছি। এবং এর মধ্যে 1% হচ্ছে কি, 1% হচ্ছে লাইফ থ্রেটেনিং। এর মধ্যে তুলনামূলকভাবে যেগুলি আমাদেরকে আরো বেশি সমস্যার উদ্ভব করছে। And more than 90% of these reactions occur during a transfusion procedure. তাহলে আমরা আমার স্টুডেন্টদের নিশ্চয়ই মনে আছে, আমরা যখন ট্রান্সফিউশন রিঅ্যাকশনকে ক্লাসিফাই করি তখন কিন্তু আমরা বলেছিলাম যে অ্যাকিউট ট্রান্সফিউশন রিঅ্যাকশন, ডিলেড ট্রান্সফিউশন রিঅ্যাকশন, এগুলি আমরা বলেছিলাম। এবং সেই অ্যাকিউট ট্রান্সফিউশন রিঅ্যাকশনের মধ্যে আমরা বিভিন্ন ভাবে হচ্ছে কি আরো ফার্দার ক্লাসিফিকেশন করেছিলাম। তো তার মধ্যে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে সাধারণত একটা অ্যাকিউট ট্রান্সফিউশন রিঅ্যাকশন, যে মোর দ্যান 90% অফ দিস রিঅ্যাকশনস অকার ডিউরিং এ ট্রান্সফিউশন প্রসেস। এখন এটার অফিশিয়াল একটা নাম, যেটা সাধারণত ট্রান্সফিউশন মেডিসিন টেক্সট বইগুলি বলে, যে অ্যালার্জিক ট্রান্সফিউশন রিঅ্যাকশন বা ALTR, অ্যালার্জিক ট্রান্সফিউশন রিঅ্যাকশন আর acute immune complications of transfusion presenting with a variety of symptoms
that can vary according to the reaction's degree of severity. তাহলে এখানে আমরা আরেকটা জিনিস পাচ্ছি, আমরা যখন ক্লাসিফিকেশন পড়েছিলাম যে অ্যাডভার্স ট্রান্সমিশন রিঅ্যাকশনে, তখন আমরা কিন্তু আবার কমপ্লিকেশন গুলিকে আরেকটা ভাগ, মানে এক ভাগে আমরা বলেছিলাম যে কিছু রিঅ্যাকশন হচ্ছে অ্যাকিউট, কিছু হচ্ছে ডিলেড, এবং আমরা পাশাপাশি এটাও বলেছিলাম যে কিছু রিঅ্যাকশন হচ্ছে কি ইমিউন রিঅ্যাকশন, কিছু রিঅ্যাকশন হচ্ছে নন ইমিউন রিঅ্যাকশন। তো আমরা এখানে এটা দেখতে পাচ্ছি যে অ্যালার্জিক ট্রান্সমিশন রিঅ্যাকশন যে রিঅ্যাকশন গুলি হচ্ছে সেগুলি বেসিক্যালি কি, এগুলি বেসিক্যালি ইমিউন কমপ্লিকেশনস। তাহলে with a variety of symptoms that can vary according to the reaction's degree of severity, তাহলে এটা কতটুকু সিভিয়ারিটি তার উপর এটা সিমটম ভ্যারি করছে। Allergic transmission reaction occurs as a response of recipient antibodies to an allergen present in the blood component. তাহলে আমরা যদি খুব এটা হচ্ছে যে একদমই মানে সরলীকৃত ভাবে জিনিসটাকে বোঝানোর চেষ্টা করা যে অ্যালার্জি কেন হচ্ছে, আসলে অ্যালার্জি এর কারণ কি। অ্যালার্জি এর প্রধান কারণ হচ্ছে রেসিপিয়েন্ট যিনি, যার মধ্যে হচ্ছে কি আমরা ব্লাড বা ব্লাড প্রোডাক্ট যেটাই দিচ্ছি, কম্পোনেন্ট যেটা দিচ্ছি, তার মধ্যে কি থাকবে, রেসিপিয়েন্টের মধ্যে অ্যান্টিবডি থাকবে। কার বিপরীতে, আমরা যে ডোনারের থেকে যে হচ্ছে কি কম্পোনেন্টটা দিচ্ছি সেটার একটা বিপরীতে একটা অ্যালার্জেন প্রেজেন্ট থাকবে, এবং সেটাই কি করবে, একটা অ্যালার্জিক রিঅ্যাকশন করবে। আমরা রেঞ্জের কথা বলছি, মাইনর আর্টিকেরিয়াল ইফেক্ট টু ফালমিনেন্ট অ্যানাফিলাক্টিক শক এন্ড ডেথ পর্যন্ত কিন্তু হওয়ার সম্ভাবনা আছে, যেটা আমরা আসলে অনেক সময় এর আগে স্লাইডে আমরা দেখেছি যে 1% কেসে এটা সাধারণত হচ্ছে ভেরি, ইট মে বি ভেরি সিভিয়ার। The pathophysiology of acute allergic transmission reaction আমরা এখন একটু জানার চেষ্টা করব যে কি প্যাথোফিজিওলজি এদের আছে। তাহলে ট্রিগারিং ফ্যাক্টর বলা হচ্ছে যে ফর মোস্ট সিভিয়ার অ্যালার্জিক রিঅ্যাকশনস ইজ অলমোস্ট নেভার আইডেন্টিফাইড। এটার প্রধান কারণ কি যে আমরা আইডেন্টিফাই করতে পারছি না বা নির্দিষ্টভাবে বলতে পারছি না, এটার প্রধান কারণটা, এটার প্রধান কারণটা হচ্ছে যে আসলে আমরা ব্লাড গ্রুপ যখন পড়ে এসেছিলাম আগে, এবং অন্যান্য ব্লাডের কম্পোনেন্ট মানে সেলগুলি আরবিসি রিলেটেড ব্লাড গ্রুপিং, প্লেটলেটেড গ্রুপিং, তারপরে হচ্ছে এইচএল এর যে ক্লাসিফিকেশন, এগুলি আমরা দেখেছি, এবং অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে কি এই যে হিউম্যান ব্লাড গ্রুপ সিস্টেমের মধ্যে যেটুকু আমরা ট্রান্সমিশনে ব্যবহার করছি সেটা কিন্তু একটা লিমিটেড পোর্শন। যেমন আমরা এবিও এবং রেসাস দিয়ে সাধারণত হচ্ছে কি ক্রস ম্যাচিং করছি, এবং যদি আমাদের ক্রস ম্যাচিং এর জন্য যে স্টেপগুলি আছে সেগুলিতে ইনডাইরেক্টলি কোনো কম্পাটিবিলিটি ধরা পড়ার কথা, তারপরে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কি সেইগুলি মানা হচ্ছে না, বা এমনও জায়গা আছে যে যেখানে শুধুমাত্র এবিও এবং রেসাসের ক্রস ম্যাচিং এর উপরই হচ্ছে রিপোর্ট দিয়ে দেওয়া হচ্ছে, আর ফার্দার যে ক্রস ম্যাচিং এর অন্যান্য যে প্রসিডিউর গুলি সেগুলি কিন্তু মানা হচ্ছে না। তাহলে এইসব ক্ষেত্রগুলিতে অনেক সময় দেখা যাচ্ছে যে আসলে কোনটা তার জন্য অ্যালার্জেন হিসেবে আছে, আসলে কোনটা তার জন্য অ্যালো অ্যান্টিবডি হিসেবে আছে, এগুলো আমরা অনেক সময় বুঝতে পারি না। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আসলে একজন মানুষ তো বিভিন্ন রকম তার সারা জীবনে বিভিন্ন রকম তিনি জিনিস খাবার হিসেবে খাচ্ছেন, বাতাসের থেকে তার শ্বাসের মাধ্যমে তার বডিতে প্রবেশ করছে, এর মধ্যে বহু রকম অ্যালার্জেন আছে। তো কিন্তু আসলে সেই যে তালিকা, সেই তালিকাটা অনেক বিশাল, এটা নির্দিষ্টভাবে বলা কিন্তু অনেক সময় সম্ভব হয় না। তো এই জন্য অনেক সময় যে আমরা অ্যালার্জিক ট্রান্সমিশন রিঅ্যাকশন বলছি, তো এটা যে এক্স্যাক্টলি কোন অ্যালার্জেনের জন্য হচ্ছে এটা বোঝা কিন্তু আসলে ভেরি মাচ ডিফিকাল্ট, এবং আইডেন্টিফাই করাও ডিফিকাল্ট। এক্সেপ্ট ওয়ান, যেটাকে আমরা ক্লাসিক এক্সাম্পল বলছি, সেটা কোনটা, আইজিএ ডেফিসিয়েন্সি রিলেটেড অ্যানাফিলাক্টিক রিঅ্যাকশন। আমরা জানি যে ইমিউনোগ্লোবুলিন টাইপের মধ্যে ইমিউনোগ্লোবুলিন এ একটা টাইপ। এই ইমিউনোগ্লোবুলিন এ যে টাইপটা, সেই ইমিউনোগ্লোবুলিন এ টাইপের ডেফিসিয়েন্সি, আইজিএ ডেফিসিয়েন্সি যদি থাকে, এবং আমরা যদি সেই ডেফিসিয়েন্ট পেশেন্টকে হচ্ছে তার মধ্যে এমন কোন ব্লাড দেই যেটার মধ্যে অ্যান্টি আইজিএ আছে, তাহলে সেটা কি হবে, অ্যানাফিলাক্টিক রিঅ্যাকশন হতে পারে। এটা আমরা সামনের স্লাইডগুলিতে দেখব। The classic presentation in this population is the development of anaphylaxis shortly after starting a transfusion in a patient who had never been previously transfused. তাহলে দেখা যাচ্ছে কি ক্লাসিক প্রেজেন্টেশনের মধ্যে এমন একটা সাধারণত এমন একটা পেশেন্টের মধ্যে অ্যালার্জিক রিঅ্যাকশনটা হচ্ছে, হয়তো তার মধ্যে কি আগে কোনো ট্রান্সফিউশন হিস্ট্রি নেই। তাহলে অ্যালো অ্যান্টিবডি রিলেটেড যে রিঅ্যাকশনগুলি আমরা ইতিপূর্বে কিছু আলোচনা আগের ক্লাসে করেছিলাম, তার সাথে কিন্তু এটা একটা ডিফারেন্স আছে, বা ডিলেড ট্রান্সমিশন রিঅ্যাকশনের সাথে এটা একটা ডিফারেন্স আছে। সেই ডিফারেন্সটা কি, যে সাধারণত এই যে যাদের অ্যালার্জি হচ্ছে এমন হিস্ট্রি আছে যে তারা আগে যে কখন ট্রান্সফিউজ হয়েছে এমন কোনো হিস্ট্রি নেই,
হয়তোবা এইটা তার কাছ থেকে অন্য কোনো কারণে তার মধ্যে অ্যান্টিবডিটা প্রেজেন্ট আছে, যেটার বিপরীতে সে হচ্ছে সেন্সিটিভ। Absolute IgA deficiency, IgA levels less than 0.05 milligram per DL is found in 1:700 individual of European descent with only 40% or less forming class-specific anti-IgA antibodies. তো আমরা যদি খেয়াল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে IgA লেভেল শুধু এখানে যে লেস আছে, ঠিক আছে, আমরা ইউরোপিয়ান ডিসেন্টের একটা ডাটা এখানে দেখাচ্ছি, কিন্তু আবার এটাও বলা হচ্ছে যে এদের মধ্যে মাত্র 40% এর মধ্যে কি ক্লাস স্পেসিফিক মানে নির্দিষ্টভাবে অ্যান্টি-আইজিএ অ্যান্টিবডির উপস্থিতি আছে। তো এই বিষয়টা নিয়ে আমরা একটু অগ্রসর হই, যে আমরা যদি টাইপের কথা চিন্তা করি, যে আমরা অ্যালার্জিক রিঅ্যাকশন গুলি হচ্ছে ট্রান্সমিশন রিলেটেড, সেটাকে আমরা 2 ভাগে বা 3 ভাগে ভাগ করতে পারি। সাধারণত হচ্ছে মাইল্ড এবং হচ্ছে সিভিয়ার, এই দুইটা হচ্ছে ফর্ম। তো আমরা যদি বলি যে মাইল্ড অ্যালার্জিক ট্রান্সমিশন রিঅ্যাকশন, আবার যদি আমরা সিভিয়ারিটি চিন্তা করি তাহলে সিভিয়ারকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যানাফাইলেকটিক অ্যালার্জিক ট্রান্সমিশন রিঅ্যাকশন, আর একটাকে আমরা বলছি অ্যানাফাইলেক্টয়েড ট্রান্সমিশন রিঅ্যাকশন। তাহলে ব্রসলি 2 ভাগে মাইল্ড, সিভিয়ারকে আমরা আবার হচ্ছে ফার্দার যদি অ্যানাফাইলেকটিক অবলিক অ্যানাফাইলেক্টয়েড এইভাবে ভাগ করতে পারি। তাহলে আমরা আরো অগ্রসর হই। প্যাথোফিজিওলজিতে আমরা আরেকটু এখানে একটা স্লাইড আসলে মনে হয় একটু ওলটপালট হয়ে গেছে, যাই হোক আমরা প্যাথোফিজিওলজিতে এখানে আরেকটু আলোচনা অগ্রসর হব, যে it occurs due to the activation of the mast cell and basophil in the recipient triggered most frequently by an allergen present in the plasma of the blood component. তাহলে সহজ কথা হচ্ছে যে ব্লাড কম্পোনেন্টের প্লাজমার মধ্যে যে অ্যালার্জেনটা বা যে অ্যান্টিজেনটা উপস্থিতি থাকছে, তারা কি করবে, অ্যাক্টিভেশন করছে কাকে, মাস্ট সেলকে এবং বেজোফিলকে। কোথায়, রিসিপিয়েন্টের ভিতরে। তাহলে সেটা করলে পরে কি হবে, তাহলে আমরা জানি যে আমরা প্যাথোলজিতে পড়েছি যে, বা আমরা মোটামুটি আমাদের একটা ধারণা আছে যে এই ধরনের মাস্ট সেল বা বেজোফিল থেকে রিলিজ হলে তার মধ্যে কি থাকবে, বিভিন্ন কেমিক্যাল মিডিয়েটর থাকবে, এবং সেই কেমিক্যাল মিডিয়েটর গুলির কারণে কিন্তু কি হতে পারে, অ্যানাফিলাক্সিস হতে পারে। আচ্ছা, অ্যাটোপিক ইন্ডিভিজুয়াল দোজ উইথ আদার নন অ্যালার্জেন অ্যাপিয়ার এট গ্রেটার রিস্ক। আমরা এর আগের এক স্লাইড আগের যেটা আমরা বলেছিলাম যে বেশিরভাগ ক্ষেত্রে আনআইডেন্টিফাইড। এখন প্রশ্ন হচ্ছে যে যারা আইডেন্টিফাইড অ্যাটোপিক ইন্ডিভিজুয়াল, যাদের মধ্যে আগে নন অ্যালার্জির হিস্ট্রি আছে, তারা কিন্তু তুলনামূলকভাবে কি আমরা বলছি যে অ্যাপিয়ার এট গ্রেটার রিস্ক অফ অ্যালার্জিক রিঅ্যাকশন। তাহলে যাদের ক্ষেত্রে জানা নাই, অতীতে কোনো ট্রান্সমিশন বা অ্যালার্জির হিস্ট্রি নাই, তারা হচ্ছে তুলনামূলকভাবে বেশি সাসেপ্টেবল। আবার যাদের হিস্ট্রি আছে তারা কি গ্রেটার রিস্ক, তাদের মধ্যে রিস্ক বেশি। সরি, patient-preformed IgE antibodies interact with donor-derived allergen. The binding of the allergen to IgE bound to the mast cell result in release of histamine and other granules content. তাহলে আমরা জানি যে এটা কি টাইপ 1 হাইপারসেনসিটিভ রিঅ্যাকশন। তাহলে আমাদের গ্রস কথা হচ্ছে যে কারোর মধ্যে এই অ্যান্টিবডিটা থাকতে পারে, আমাদের যে রিসিপিয়েন্টরা আছে কারোর মধ্যে থাকতে নাও পারে। যাদের মধ্যে নেই, তাদের মধ্যে অতীতে কখনো ট্রান্সমিশনের হিস্ট্রি নেই, অথচ দেখা গেল ট্রান্সমিশন দেওয়ার পরে তাদের মধ্যে অ্যালার্জি হতে পারে। এই ক্ষেত্রে আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে সাবধান হয়তো হলাম না, একটা দুর্ঘটনা ঘটলো। সাবধান হওয়ার উপায় আছে কাদের, যাদের ক্ষেত্রে আমরা বলছি যে অ্যাটোপিক ইন্ডিভিজুয়াল এবং নন অ্যালার্জি আছে, তাদের ক্ষেত্রে চেষ্টা করতে হবে আমাদেরকে, আমরা সামনে অগ্রসর দেখবো যে প্রিভেনশন কিভাবে আমরা করতে পারি। তাদের ক্ষেত্রে আমাদেরকে কিছু প্রিকশনারি ব্যবস্থা নিতে হবে। এটা একটা খুব কমন স্লাইড, এটা আমরা প্যাথোলজি বইয়ে পড়েছি বা দেখেছি, যে প্রোডাক্ট অফ মাস্ট সেল অ্যাক্টিভেশন এবং প্রোডাক্ট অফ বেজোফিল অ্যাক্টিভেশন কি কি অ্যাক্টিভেটেড হয়, এবং এর মধ্যে বিভিন্ন ধরনের আমরা দেখতে পাচ্ছি হিস্টামিন, প্রোটিওগ্লাইকেন, প্রোটিয়েজ, সাইটোকাইনস, লিপিড মেডিয়েটর, আদার এনজাইমস, দুই ক্ষেত্রেই। কিন্তু এখানে আমাদের মূলত যে জিনিসগুলি নিয়ে হিস্টামিন, সাইটোকাইনস, এরাই হচ্ছে আপনার মূলত যে অ্যালার্জি নিয়ে আমরা আলাপ করছি, তাদের অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হিস্টামিনের বিষয়টা এখানে খুব গুরুত্বপূর্ণ। অন্যান্য যে আপনার টোটাল যে রিলিজ গুলি আছে, সরি, সেল অ্যাক্টিভেশনের ফলে যে মেডিয়েটর গুলি রিলিজ হয়, সেগুলির কারণে কি হচ্ছে, আলটিমেটলি একটা রিঅ্যাকশন হতে পারে। প্যাথোফিজিওলজির মধ্যে আমরা অ্যানাফাইলেক্টয়েড, আমরা কিন্তু ওখানে ক্লাসিফিকেশনে কি বলে আসছিলাম, একটা হচ্ছে মাইল্ড,
বা মাইনর, আরেকটাকে আমরা বলেছি অ্যানাফাইলেক্সিস, আরেকটাকে বলেছি অ্যানাফাইলেক্টয়েড। তাহলে অ্যানাফাইলেক্টয়েডটা আমরা কাকে বলছি? অ্যানাফাইলেক্টয়েড রিঅ্যাকশনস আর অ্যাকিউট হাইপারসেনসিটিভিটি রিঅ্যাকশন দ্যাট আর ক্লিনিক্যালি আইডেন্টিক্যাল টু অ্যানাফাইলেক্সিস, clinically identical to anaphylaxis but are not mediated by IgE antibodies or IgE involvement cannot be established. তাহলে আমরা যদি আগে স্লাইডটাতে যাই, আমরা এখানে কিন্তু IgE এর কথা বলেছিলাম, যে আমরা যখন বলেছি যে অ্যানাফাইলেক্সিস এর কথা, যে পেশেন্ট with preformed IgE antibodies interact with the donor derived allergen, এবং এই বাইন্ডিংটা কি করছে মাস্ট সেলকে, রেজাল্ট হচ্ছে কি হিস্টামিন এবং আদার গ্র্যানুলে, যেটা আমরা এই ছবিতে দেখেছি। এবং এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি অ্যানাফাইলেক্সিস। আবার যদি এমন হয় যে এটা আইজি অ্যান্টিবডি দিয়ে মেডিয়েটেড না হয় বা আইজি ইনভলভমেন্ট যদি পাওয়া না যায়, তখন এটার নাম হয়ে যাবে কি অ্যানাফাইলেক্টয়েড। For example, immune complexes involving antibodies other than IgE may result in complement fixation and generation of anaphylatoxin like C3A, C4A, C5A, which activate basophil and mast cell. তাহলে other than IgE কি করতে পারে? complement fixation করতে পারে, এবং ultimately it may lead to the activation of basophil and mast cell. তাহলে আমরা মোটামুটি একটা ধারণা নিলাম যে ক্লাসিফিকেশন কি হতে পারে, এবং এই ক্লাসিফিকেশনের পিছনে আমরা যে বেসিক জিনিসগুলি, সেই জিনিসগুলি বা প্যাথোফিজিওলজিগুলি, সেগুলিকে আমরা কিছু দূর আলাপ করার চেষ্টা করলাম। এখন আমরা আলাপ করবো হচ্ছে মাইনর অ্যালার্জিক যে রিঅ্যাকশনগুলি, তার আমরা আর্টিকারিয়া নামে সাধারণত এদের সাথে আমরা পরিচিত, এটা নিয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করি। তো এটিওলজি যথারীতি আমরা আগেও বলেছি, এখনো বলছি, যে আনক্লিয়ার বাট রিলেটস টু ফ্যাক্টরস ইন দ্য প্লাজমা পোরশন অফ দ্য কম্পোনেন্ট। মানে আপনি যদি আমাকে নির্দিষ্টভাবে জিজ্ঞেস করেন যে যে ব্লাডটা হচ্ছে কি ব্লাড ব্যাংক থেকে সাপ্লাই দেওয়া হলো, ট্রান্সফিউশন মেডিসিন ডিপার্টমেন্ট থেকে দেওয়া হলো, এবং এটা রিঅ্যাকশন হলো, এটার কারণ কি? তাহলে আসলে বেশিরভাগ ক্ষেত্রে আমি কারণ ওইভাবে নির্দিষ্টভাবে বলতে পারবো না। ইট ইজ আনক্লিয়ার বাট ইট ইউজুয়ালি রিলেট টু দ্য ফ্যাক্টরস ইন দ্য প্লাজমা পোরশন অফ দ্য কম্পোনেন্ট। কোন প্রোডাক্টের ক্ষেত্রে কত পার্সেন্ট দেখা যায়, এটা আসলে আমাদের দেশের স্টাডি নয়, তবে এটা একটা টেক্সট বই থেকে নেওয়া, এবং এটাতে মোটামুটি দেখা যাচ্ছে যে আমরা এখানে বলেছি যে প্লাজমা পোরশন রিলেটস টু দ্য ফ্যাক্টরস প্রেজেন্ট ইন দ্য প্লাজমা পোরশন অফ দ্য কম্পোনেন্ট। তাহলে ক্লাস করা বন্ধ করতে হয়েছিল। যাই হোক, আমরা মাইনর ট্রান্সফিউশন, মাইনর অ্যালার্জিক রিঅ্যাকশন ডিউ টু ট্রান্সফিউশন যেগুলি হতে পারে, সেগুলি নিয়ে আমরা একটু আলাপ করছিলাম। এবং আমরা এটিওলজিতে বলেছিলাম যে বেসিক্যালি দে আর আনক্লিয়ার বাট রিলেট টু দ্য ফ্যাক্টরস ইন দ্য প্লাজমা পোরশন অফ দ্য কম্পোনেন্ট, যে কারণে প্লেটলেট এবং প্লাজমার ক্ষেত্রে হচ্ছে 100-র মধ্যে 100টা ট্রান্সফিউশনের মধ্যে 3টা ট্রান্সফিউশনই কিন্তু কিছু কিছু অ্যালার্জি পাওয়া যাচ্ছে। অন্যদিকে যদি আমরা রেড সেলের কথা চিন্তা করি, শুধু রেড সেল আমরা দিচ্ছি, তাহলে সেই হিসাবে পার্সেন্টেজটা খুবই কম, মাত্র হচ্ছে গিয়ে 0.42%। তো ক্লিনিক্যাল প্রেজেন্টেশন কি হবে? ক্লিনিক্যাল প্রেজেন্টেশন হতে পারে যে ওয়ান আর্টিকেলিয়া রিলেশন টু ওয়াইড স্প্রেড আর্টিকেলিয়া রিলেশন। আমরা কিছু ছবি দেখবো, আর্টিকেলিয়া সম্পর্কে সবারই কম বেশি ধারণা আছে, আমরা কিছু ছবি এরপরে দেখবো। তো এর সাথে কি কি থাকতে পারে? অ্যাসোসিয়েটেড উইথ প্লুরাইটাস, ইরাইডিমা, ফ্লাশিং। প্লুরাইটাস পেশেন্ট যে কমপ্লেইনটা করবে যে হচ্ছে আমরা তুললাম তার শরীরে হচ্ছে চুলকানি হচ্ছে, এরকম একটা কমপ্লেইন তার থাকবে, এবং তার সাথে হচ্ছে ইরাইডিমা, একটু রেডিশ একটা ভাব থাকতে পারে স্কিনের মধ্যে, ফ্লাশিং থাকতে পারে, তার জায়গাটা মনে হবে যে তুলনামূলকভাবে লালচে, ফোলা এবং হচ্ছে হালকা গরম থাকতে পারে। আচ্ছা, এছাড়া আর কি এগুলি তো হচ্ছে টিপিক্যাল ইনফ্লামেশন, যে টাইপ 1 সেনসিটিভিটি রিঅ্যাকশনের আউটকাম, এবং এর সাথে মাইল্ড আপার রেসপিরেটরি সিমটম যেমন কাফ, হুইজিং এগুলি হতে পারে, নাউসিয়া, ভমিটিং, অ্যাবডোমিনাল ক্র্যাম্প, ডায়রিয়া, এগুলি হচ্ছে খুব অল্প পরিমাণে হওয়া সম্ভব। মাইনর যে আর্টিকারিয়া সেগুলিতে আমরা যদি চিন্তা করি সেইভাবে। আমরা কিছু ছবি দেখানোর চেষ্টা করেছি যে আর্টিকারিয়া আসলে কেমন হতে পারে। তো মাইনর এবং কোনো কোনো ক্ষেত্রে একটু মডারেট কেস বা একটু সিভিয়ার কেস তো আলাদা। আমরা মাইল্ড টু মডারেট কেসে স্কিনে হচ্ছে কি এরকম ফাইন্ডিংস হয়তো আমরা পাবো। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা ইরাইডিমাটাস, এবং এখানে পেশেন্টের বলবে যে তার চুলকাচ্ছে, একটু
তো এইটা একটা যেমন হতে পারে, অনেক সময় এরকম প্রেজেন্টেশন হয় একটা নির্দিষ্ট জায়গার মধ্যে, একটা সিঙ্গেল জায়গার মধ্যেও হতে পারে, আবার হচ্ছে কি ওয়াইড স্প্রেডও আর্টিকেরিয়া হওয়া সম্ভব। যে যখন ট্রান্সমিশন চলছে এর মধ্যে পেশেন্ট বা পেশেন্টের যারা অ্যাটেন্ডেন্ট আছে তারা হয়তো কমপ্লেন করবে যে এরকম। এমন হতে পারে যে পেশেন্ট হচ্ছে কি আনকনসিয়াস, তার ক্ষেত্রে কি আপনি ট্রান্সমিশন দিলেন, ট্রান্সমিশন দেওয়ার পরে তার অ্যাটেন্ডেন্টরা হচ্ছে কি এরকম কমপ্লেন করলো। আমরা একটা ছবি যদি দেখি, এখানে দেখেন যে ইচিং, সে হচ্ছে এখানে চুলকাচ্ছিল এবং আলটিমেটলি এখানে দেখা যাচ্ছে যে কিছু ইরোশনের মতো আছে হালকা একটু, সম্ভবত তার ইচ তিনি যে চুলকানোর চেষ্টা করেছেন সেটা থেকে স্লাইটলি এলিভেটেড, এবং এটা ইরেদিমেটাস, আমরা কিছুটা ইরেদিমেটাস বলতে পারি। তাহলে আমরা আর্টিকেরিয়ার কিছু স্কিনের যে প্রেজেন্টেশন হয় সেগুলি আমরা দেখলাম। এগুলো সম্পর্কে আমরা যদিও জানি, তবুও আমাদের একটু জানা থাকা ভালো যে এরকম আমরা পেতে পারি। ম্যানেজমেন্ট কি? যদি মাইনর আমরা পাই, আমরা যে কোনো ট্রান্সমিশন রিঅ্যাকশনের ক্ষেত্রে একটা কথা সবসময় বলি যে মানে অ্যাকিউট যে ট্রান্সমিশন রিঅ্যাকশনগুলি নিয়ে আমরা আলোচনা করেছি, সেগুলি তো আমরা সাধারণত বলি যে স্টপ দ্য ট্রান্সমিশন, ইন্টারাপ্ট দ্য ট্রান্সমিশন ইমিডিয়েটলি। যে কোনো ক্ষেত্রে আপনার যদি মানে সন্দেহ হয় যে এটা একটা ট্রান্সমিশন রিঅ্যাকশন হচ্ছে, সেটা অ্যাকিউট ট্রান্সমিশন রিঅ্যাকশন যে কোনো কারণেই হোক না কেন, আপনি এটা বন্ধ করবেন। তারপর আমরা বলছি এখানে ডাইফেনহাইড্রামিন, এটা হচ্ছে একটা অ্যান্টিহিস্টামিন বা নিউয়ার অ্যান্টিহিস্টামিন, মানে মোট কথা আপনি অ্যান্টিহিস্টামিন ব্যবহার করবেন, এবং এই অ্যান্টিহিস্টামিনটা আমরা বলছি যে 25 to 50 মিলিগ্রাম পার ওরাল আপনি দিতে পারেন, মুখে খেতে দিতে পারেন, বা আইভি দিতে পারেন, আইএম দিতে পারেন। এটা অন্য ফরম্যাটেও অন্যান্য ওষুধও ব্যবহার করা যেতে পারে। তো এটা একটা সাধারণত আমরা এই ক্ষেত্রে খুব দ্রুত কাজ পেতে চাই জাতীয় পুরানো যেগুলি আপনার সিডেটিভ অ্যান্টিহিস্টামিন, সেগুলি হচ্ছে দ্রুত কাজ করে এরকম আশা রাখা যায়। আর যেসব ক্ষেত্রে আপনার আপনি মনে করবেন যে একটু হয়তো সিভিয়ারিটি অতটা বেশি না, এবং হচ্ছে কি পেশেন্টকে ওইভাবে সিডেটিভ আপনি অ্যান্টিহিস্টামিন দিতে গেলে কোনো সমস্যা আপনি মনে করেন, তো সেক্ষেত্রে আপনি নিউয়ার অ্যান্টিহিস্টামিন যেগুলি তুলনামূলকভাবে লেস সিডেটিভ, সেগুলি আপনি ব্যবহার করতে পারেন। আচ্ছা, এখন আমরা কি করবো? আমরা তো হচ্ছে ইন্টারাক্ট করে রেখেছিলাম, ট্রান্সমিশন বন্ধ করে রেখেছিলাম, আমরা অ্যান্টিহিস্টামিন দিলাম, যেটাই আমরা দিই না কেন, এবং সেটা দেওয়ার পরে আমরা আবার হচ্ছে কি করবো, রিস্টার্ট করব, এই যে ট্রান্সমিশনটাকে আমরা রিস্টার্ট করবো। কিন্তু এখানে ছোট্ট একটু শর্ত আছে। শর্ত কি আমরা বলছি? The arterial rash involves less than 2/3 of the body surface area. যদি বডি সারফেস এরিয়ার 2/3 কম অংশে আর্টিকেরিয়াল র্যাশ থাকে, বা আগে যে র্যাশ আপনি দেখছিলেন, আপনি যখন অ্যান্টিহিস্টামিন দিলেন এবং হয়তো 30 মিনিটস অপেক্ষা করলেন, তারপরে দেখলেন যে আপনার তুলনামূলকভাবে র্যাশের পরিমাণটা কমে আসলো, তাহলে তখন আপনি কি করতে পারেন? তখন আপনি এটাকে আবার ট্রান্সমিশনটা স্লোলি স্টার্ট করতে পারেন। পাশাপাশি আরেকটা কি, দেয়ার আর নো অ্যাসোসিয়েটেড সিমটমস সাজেস্টিং এ সিভিয়ার অ্যালার্জিক রিঅ্যাকশন। সিভিয়ারিটি আপনাকে চিন্তা করতে হবে যে সিভিয়ার অ্যালার্জিক রিঅ্যাকশনের অন্য কোনো সিমটম, অ্যাসোসিয়েটেড কোনো সিমটম যদি না থাকে, তাহলে আপনি কি করবেন? Transmission can be resumed approximately after 15 to 30 minutes if urticaria is cleared, or relatively patient feels relatively better than the first time when the transmission reaction as the allergy started during the initiation of the transmission. তো এটা গেল হচ্ছে মোটামুটি মাইনর অ্যালার্জিক ট্রান্সমিশন রিঅ্যাকশনের ম্যানেজমেন্ট। তাহলে ম্যানেজমেন্টটা তো অত কঠিন কিছু না, কিন্তু টাইমলি ম্যানেজমেন্টটা ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা আগেরটার সাথে এখানে একটু, সরি, এখানে স্লাইডটাতে একটু আছে, আমরা এখানে বলবো মাইনর অ্যালার্জিক রিঅ্যাকশনের আর্টিকেরিয়ার প্রিভেনশন আমরা কিভাবে করব? প্রিভেনশন আমরা এইভাবে করবো যে ইফ দ্য আর্টিকেরিয়াল রিঅ্যাকশনস আর রিকারেন্ট, দ্য ফলোইং প্রিকশনারি মেজার্স মে বি ইউজড অলদো দেয়ার এফিকাসি ইজ আননোন। তাহলে আমরা বলছি যে এফিকাসি আননোন কিন্তু ব্যবহার করা যেতে পারে। সেটা কি? রিকারেন্ট কথা কিন্তু বলা হয়েছে, আর্টিকেরিয়াল রিঅ্যাকশনগুলি রিকারেন্ট, মানে বারবার হয়েছে এরকম যদি ইতিহাস থেকে থাকে, তাহলে কি কি পাচ্ছি আমরা? প্রিমেডিকেশন উইথ ডাইফেনহাইড্রামিন এন্ড অর কর্টিকোস্টেরয়েড আমরা আগেই দিয়ে নিলাম, আমরা আগেই অ্যান্টিহিস্টামিন দিয়ে নিলাম। এছাড়া আমরা কি করতে পারি? আরবিসি অথবা প্লেটলেট
সেগুলোতে আমরা প্লাজমা ডিপ্লিট করে নিলাম, যে আমার শুধু আরবিসি প্রয়োজন, শুধু প্লেটলেট প্রয়োজন, আমরা প্লাজমাকে যতদূর সম্ভব কি করবো, ডিপ্লিট করে ফেলবো, কমিয়ে ফেলবো। And transmission of vast RBCs or platelet. আমরা একটা প্রোডাক্ট যেটাকে আমরা বলছি কি স্যালাইন ওয়াশ রেড সেল। হ্যাঁ, তাহলে স্যালাইন ওয়াশ রেড সেল ব্যবহার করতে পারি আমরা যদি এরকম তার রিকারেন্ট কি আর্টিকেরিয়ার হিস্ট্রি থাকে। রিকারেন্ট কিন্তু আপনি এটাকে নর্মাল ক্ষেত্রে, সাধারণ ক্ষেত্রে প্রিভেনশনের জন্য ব্যবহার করতে পারবেন না। ঠিক আছে, তাহলে আমরা মাইনর সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া পেলাম। এখন হচ্ছে অ্যানাফাইলাক্সিস সম্পর্কে আমরা একটু কথা বলার চেষ্টা করি। অ্যানাফাইলাক্সিসটা কিন্তু হচ্ছে কি তুলনামূলকভাবে অনেক বেশি আপনার মাইনরের তুলনায় হচ্ছে কি বেশি সিরিয়াস, এবং ইট ইজ লাইফ থ্রেটেনিং, ডেথ ক্যান অলসো অকার। এরকম একটা সুযোগ, মানে একটা সম্ভাবনা কিন্তু রয়ে যাচ্ছে। কাকে বলছি আমরা বলছি যে অ্যানাফাইলাক্সিস ইজ এ সিরিয়াস অ্যালার্জিক রিঅ্যাকশন দ্যাট ইজ র‍্যাপিড ইন অনসেট and may cause death. Rapid in onset may cause death. তাহলে আমরা এখন এখানে আলাপ করছি হচ্ছে মূলত আপনার যে অ্যাকিউট ট্রান্সমিশন রিঅ্যাকশন নিয়ে, এবং আমরা সেটাকে বলছি কি মানে এটা তুলনামূলকভাবে কি র‍্যাপিড অনসেট সিরিয়াস অ্যালার্জিক রিঅ্যাকশন, র‍্যাপিড ইন অনসেট মানে অ্যাকিউট, এবং মে কজ ডেথ। এটাতে কত পার্সেন্টের ক্ষেত্রে আমরা একটা আনুমানিক কথা বলার চেষ্টা করেছি যে 1% হচ্ছে সিরিয়াস কেস, হচ্ছে কিছু পার্সেন্টেজ হচ্ছে আপনার মানে খুব ভেরি ফিউ বাট পসিবল ডেথ হতেও পারে। It typically causes more than one of the following. কি থাকবে? ইচি র্যাশ থাকবে, থ্রোট or tongue swelling থাকবে, শর্টনেস অফ ব্রেথ থাকবে, ভমিটিং থাকবে, লাইট হেডেডনেস থাকবে, লো ব্লাড প্রেশার থাকতে পারে। These symptoms typically come on over minutes to hours. তাহলে আমরা আমি যখন হচ্ছে কি প্রথম দিকে ট্রান্সমিশন রিঅ্যাকশন গুলির টাইমিং সম্পর্কে বলেছিলাম, তখন আমরা বলেছিলাম যে আমাদের কি করা উচিত। আমরা যখন একটা ব্লাড বা ব্লাড প্রোডাক্ট ট্রান্সমিশন স্টার্ট করলাম, তখন আমরা বলেছি যে যদি ফ্রেশ ব্লাড হয় বা রেড সেল কনসেন্ট্রেট হয়, সেসব ক্ষেত্রে আমরা কি করব, একটা নির্দিষ্ট টাইমের মধ্যে এটা আমাকে শেষ করতে হবে, এবং আমরা চেষ্টা করব প্রথম দিকে 15 মিনিট পর পর তাকে ফলো আপ দেওয়ার। কতক্ষণ পর্যন্ত? অন্তত প্রথম 1 ঘন্টা। এখানে গুরুত্বটা দেখেন, গুরুত্বটা কি, যে অ্যানাফাইলাক্সিস কিন্তু আপনার সিমটম টিপিক্যালি কাম অন ওভার মিনিটস টু আওয়ার্স। আপনার আমি এখানে যদিও বলেছি যে র‍্যাপিড ইন অনসেট এন্ড মে কজ ডেথ, কিন্তু এটাও মাথায় রাখতে হবে এটা যে শুধু মিনিটসই হবে তা কিন্তু না, ইট মে কজ আফটার অ্যান আওয়ার, এখানে একটা সম্ভাবনা আছে। এই জন্যই বলা হয় যে যখন ট্রান্সমিশন চলছে, বিশেষত রেড সেল কনসেন্ট্রেট, ফ্রেশ ব্লাড, তখন আপনাকে কি করতে হবে, 15 মিনিট পর পর, প্রথম একটা ঘন্টা আপনাকে 15 মিনিট পর পর কিন্তু আপনাকে ফলো আপ, পেশেন্টকে দেখতে হবে, পেশেন্টের ফলো আপ করতে হবে। কারণ এইটা হতে পারে অ্যানাফাইলাক্সিস হতে পারে, অ্যাকিউট হেমোরাইটিক ট্রান্সমিশন রিঅ্যাকশন হতে পারে। তো এই সমস্যাগুলি কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। অ্যানাফাইলাক্সিসের এটিওলজি যদি আমরা বলি, আমরা এর আগে যখন আলাপ করলাম তখন আমরা হচ্ছে গিয়ে বলেছি মাইনর কেসগুলি যখন আলাপ করেছি, এখন আমরা বলছি কি বেশিরভাগ ক্ষেত্রে কি আনএক্সপ্লেইনড। কেন এক্সপ্লেইন এভাবে করা যায় না সেটা সম্পর্কে কিছু কথা আপনাদেরকে আমি বলেছি যখন আমরা মাইনরটা আলাপ করলাম। এখন এটিওলজি এখানে কিছু মেকানিজম, ফলোইং মেকানিজমকে বলা হচ্ছে যে ইমপ্লিকেশন হয়তো হতে পারে। তার মধ্যে হচ্ছে অ্যান্টি-আইজিএ কোথায়? আপনি যে ব্লাড প্রোডাক্ট দিচ্ছেন সেটা কাকে দিয়ে, দেখা গেল যে রেসিপিয়েন্ট সে আইজিএ ডেফিসিয়েন্ট, তার আইজিএ নাই, তাকে আপনি অ্যান্টি-এ দিলেন, এক্ষেত্রে একটা সমস্যা হতে পারে। অ্যান্টিবডিজ টু পলিমরফিক ফর্মস অফ সেরাম প্রোটিন, যেমন ইমিউনোগ্লোবুলিন জি, অ্যালবুমিন, হেপ্টোগ্লোবিন, আলফা-1 অ্যান্টিট্রিপসিন, ট্রান্সফারিন সি3, সি4, এইসব যে সেরাম প্রোটিন গুলি আছে তাদের এগেইনস্টে কোনো অ্যান্টিবডি হয়তো ডোনারের ব্লাডে ছিল। ট্রান্সফিউজিং অ্যান অ্যান্টিজেন টু এ সেন্সিটাইজড পারসন, যিনি ব্লাড ডোনার তিনি হয়তো পেনিসিলিন খাচ্ছিলেন, আদার মানে ওষুধ ড্রাগ খাচ্ছিলেন, যেগুলি হয়তো তার মধ্যে কি করতে হবে, যেটা হয়তো বা যে পেশেন্টকে আমরা দিলাম, রেসিপিয়েন্ট তারা সেন্সিটাইজ ছিলেন, তাহলে তাকে দেওয়ার পর তার রিঅ্যাকশন হলো। প্যাসিভ ট্রান্সফার অফ ইমিউনোগ্লোবুলিন ই ডিউ টু ড্রাগস অর ফুড, এটাও কিন্তু
সম্ভব যে আপনি ব্লাডের মধ্যে যে অ্যান্টিবডি ছিল সেটা হচ্ছে কি প্যাসিভলি ট্রান্সফার হয়ে গেল, গিয়ে হচ্ছে সেখানে অ্যান্টিবডি রিঅ্যাকশন করলো বা রিসিপিয়েন্টের মধ্যে স্থানীয়ভাবে সেটা অ্যানাফিলাক্সিস করলো। তাহলে এগুলি হচ্ছে কি একটা কি আমরা বলছি যে ফলোইং মেকানিজম হ্যাজ বিন ইমপ্লিকেটেড, এটা প্রবাবল বা পসিবল, কিন্তু ভাস্ট মেজরিটি ক্ষেত্রে আমরা বলছি কি এটা আনএক্সপ্লেইনড। আচ্ছা, 1 in 500 ব্লাড ডোনার্স আর আইজি ডেফিসিয়েন্ট, এটা ওয়েস্টার্ন স্টাডি, আমাদের আমার জানা মতে হচ্ছে আমাদের দেশের স্টাডি সম্ভবত নেই এখন পর্যন্ত। তো সেখানে আমরা বলছি যে 500 ব্লাড ডোনার মধ্যে একজনের মধ্যে কি থাকতে পারে, তুলনামূলকভাবে আইজিএ কম থাকতে পারে। and 1 in 1500 blood donors have anti-IgA, তাহলে 1500 ডোনারের মধ্যে কি হতে পারে, একজনের অ্যান্টি আইজিএ থাকতে পারে, বাট মোস্ট আর নট এট রিস্ক অফ অ্যানাফিলাক্টিক রিঅ্যাকশন, রিজনস আর নট ক্লিয়ার। তাহলে যদিও কেউ কেউ আছে আইজিএ ডেফিসিয়েন্ট, কেউ কেউ আছে তাদের মধ্যে অ্যান্টি আইজিএ আছে, কিন্তু তারপরেও তুলনামূলকভাবে কি হচ্ছে, এদের মধ্যে বেশিরভাগই কি নাই, এদের মধ্যে বেশিরভাগই অ্যানাফিলাক্টিক ট্রান্সমিশন রিঅ্যাকশন হওয়ার চান্স কম, এবং যথারীতি এটা স্টিল আনএক্সপ্লেইনড এট দিস টাইম। এটা আসলে হয়তো আরো যত দিন যাবে আরো গবেষণা হবে, এই বিষয়গুলি আমরা আরো পরিষ্কারভাবে বুঝতে পারবো। Anti-IgA as a cause of anaphylaxis from transfusion has recently been called into question due to lack of evidence implicating IgA deficiency in this entity. তাহলে আমরা যেটা বলছিলাম যে anti-IgA as a cause of anaphylaxis, এটা কিন্তু অনেক ক্ষেত্রে প্রমাণ করা যাচ্ছে না। আমাদের যে এভিডেন্স, সেই এভিডেন্স কিন্তু অনেক ক্ষেত্রে আমরা প্রুফ করতে পারছি না। এবং এশিয়ান পেশেন্টদের ক্ষেত্রে বলা যাচ্ছে হেপ্টোগ্লোবিন ডেফিসিয়েন্সির কারণেও এটা অনেক সময় অ্যাসোসিয়েটেড অ্যানাফিলাক্টিক রিঅ্যাকশন হতে পারে। তাহলে কিছু কিছু এটিওলজি, সম্ভাব্য এটিওলজি সম্পর্কে আমরা জানার চেষ্টা করলাম। ইনসিডেন্স ট্রান্সফিউশন অ্যাসোসিয়েটেড অ্যানাফিলাক্টিক শক ইজ রেয়ার. Anaphylaxis account for approximately 5% of transfusion associated fatalities. তাহলে ট্রান্সফিউশন অ্যাসোসিয়েটেড যত ফ্যাটালিটি আছে তার মধ্যে মোটামুটি 5% পর্যন্ত ফ্যাটালিটি কি হতে পারে, অ্যানাফিলাক্সিসের কারণে হতে পারে। সুতরাং এটা ইম্পর্টেন্ট, এটা আমাদেরকে জাজ করতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। আমরা কি বলেছি যে রিঅ্যাকশনস ইউজুয়ালি বিগিন উইদিন 1 to 45 minutes আফটার দ্য স্টার্ট অফ ট্রান্সফিউশন। 1 থেকে শুরু করে 45 মিনিট বা 1 ঘন্টা পর্যন্ত এটা কি হতে পারে, এই সময়ের কালের মধ্যে হচ্ছে কি রিঅ্যাকশন স্টার্ট হতে পারে। These reactions can have a rapid onset beginning as early as seconds to minute after start of transfusion and can occur with small transfused volume. তাহলে মানে নিশ্চিন্ত থাকার কিন্তু আসলে কোনো উপায় নেই। ইভেন আমরা কি বলছি যে ইভেন সেকেন্ডস টু মিনিটস স্টার্ট হতে পারে, আবার আওয়ার্স এর মধ্যেও স্টার্ট হতে পারে। can occur with small transfused volume. আপনি সামান্য দিলেন, আপনি হয়তো চিন্তা করলেন যে এইটুকু ব্লাডে হয়তো কোনো সমস্যা হবে না, বাট স্টিল ইট ইজ পসিবল. Cutaneous reaction like urticaria are present in the majority of the anaphylactic and anaphylactoid reaction. আমরা অ্যানাফিলাক্টিক এবং অ্যানাফিলাক্টয়েডকে কিন্তু দুই ভাগে ভাগ করেছিলাম, যে আইজিই প্রেজেন্স এবং আইজিই অ্যাবসেন্স, এই দুই ভাগে। এবং এটা অ্যানাফিলাক্টিক হোক অথবা অ্যানাফিলাক্টয়েড হোক, তাদের কি কিউটেনিয়াস রিঅ্যাকশন বা আর্টিকারিয়া সেগুলি হচ্ছে প্রেজেন্ট থাকবে। When hypotension and hypoxia follow transfusion, examine skin for urticaria. আপনি হচ্ছেন এই মুহূর্তে আছেন ওটিতে, ওটিতে থাকাকালীন অবস্থায় একটা পেশেন্ট অপারেশন চলছে, পেশেন্ট হচ্ছে ড্রাপিং এর নিচে। তো এরকম একটা অবস্থায় কি হলো, আপনি ট্রান্সফিউশন দিয়েছেন, হঠাৎ করে দেখলেন কি হাইপোটেনশন হয়ে গেল, হাইপোক্সিয়া হয়ে গেল তখন, এবং আপনি স্কিন কি করবেন, স্কিনে আর্টিকারিয়ার জন্য স্কিন আপনার খুঁজতে হবে, ড্রাপিং ওটির স্কিন খুঁজতে হবে আর্টিকারিয়ার জন্য। দেয়ার ইজ এ প্রবাবিলিটি অফ অ্যানাফিলাক্সিস, অ্যানাফিলাক্টেড রিঅ্যাকশন। সুতরাং এটা মাথায় রাখতে হবে। আমরা যখন হচ্ছে ওটিতে ব্লাড দিই, এটা অনেক সময় আমরা আসলে খেয়াল করতে পারি না। কি কি প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে, potentially life threatening clinical features may be there. Anaphylactic or anaphylactic reactions are associated with upper or lower airway obstruction. তাহলে upper অথবা lower airway তার হতে পারে। Symptoms may include hoarseness, stridor, wheezing, chest pain, dyspnea, anxiety, feeling of impending doom. তাহলে দেখা যাচ্ছে যে মানে এটা কিন্তু পেশেন্ট কিন্তু ভালো ছিলেন ট্রান্সফিউশনের আগে, কিন্তু আপনি যখনই তাকে ট্রান্সফিউশন দিলেন একটা নির্দিষ্ট সময় পরে সে কি করলো, অ্যানাফিলাক্সিস যখন তার এরকম সমস্যা দেখা দিচ্ছে, তাহলে তার স্কিনে কিউটেনিয়াস ম্যানিফেস্টেশনের সাথে সাথে হোর্সনেস, স্ট্রাইডার, হুইজিং, চেস্ট পেইন, ডিসনিয়া, অ্যাংজাইটি, হ্যাঁ এগুলি চলে আসলো। হাইপোটেনশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, ভেরি ভেরি, আমি একটু আগে বলেছি যে পেশেন্ট যদি অ্যানেস্থেটাইজড অবস্থায় থাকে এবং সেই অবস্থায় যদি তাকে হচ্ছে ট্রান্সফিউশন দেওয়া হয় এবং তারপরে যদি সে হাইপোটেনসিভ হয়ে যায়, তাহলে এটা মাথায় রাখতে হবে যে দেয়ার ইজ প্রবাবিলিটি অফ অ্যানাফিলাক্সিস।
গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিমটম থাকতে পারে, নাউসিয়া, ভমিটিং, and rarely it may end into death, যেটা আসলে দুঃখজনক এরকম ক্ষেত্রে, কিন্তু এটা ঘটতে পারে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এটা খুব একটা বহুল প্রচলিত ছবি, যেটা আমরা সাইন সিমটম অ্যানাফিলাক্সিস হিসেবে, এটা যে শুধুমাত্র ব্লাড প্রোডাক্টের অ্যানাফিলাক্সিসের সাথে সম্পৃক্ত তা কিন্তু না, যে কোনো কারণেই অ্যানাফিলাক্সিস হোক না কেন আমরা এই ক্লিনিক্যাল ফিচারগুলি বা এই ক্লিনিক্যাল সিমটমগুলি পেতে পারি। আমরা কি কি পেতে পারি? আমরা জাস্ট একটু মানে রিভিশনের মতো এটা দেখা, সোয়েলিং অফ দ্য কনজেন্টিভা, হাইপারেমিয়া কনজেন্টিভা, তারপর হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে লাইট হেডেডনেস, লস অফ কনসাসনেস, কনফিউশন হতে পারে, হেডেক, অ্যাংজাইটি, এটা হতে পারে। রানি নোজের কথা বলা হচ্ছে। সোয়েলিং অফ দ্য লিপস, টাং এন্ড থ্রোট, ভেরি 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 ইম্পর্টেন্ট পয়েন্ট। যখনই হচ্ছে আপনার কি হচ্ছে বিশুদ্ধ তুলনামূলক টাং সোয়েলিং এবং থ্রোট সোয়েলিং হচ্ছে, তাহলে কি পেশেন্টের তখন একটা তার ব্রেথলেসনেস ডেভেলপ করবে, কারণ তার হচ্ছে এয়ার পাসিং হয়তো অবস্ট্রাক্টেড হয়ে যাবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। এবং রেসপিরেটরি সিস্টেমে নিজস্ব আপনি যদি খেয়াল করেন যে শর্টনেস অফ ব্রেথ, হুইজিং অর স্ট্রাইডার, হ্যাঁ পেশেন্ট কমপ্লেন করবে যে আমি শ্বাস নিতে পারছি না, আমার শ্বাসকষ্ট হচ্ছে, হোর্সনেস তৈরি হতে পারে, এবং সে সোয়েলিং এর সাথে তার পেইন হতে পারে। যে এখানে এই জায়গাগুলি সোয়েলিং, যেহেতু আপনার সোয়েলিং হচ্ছে, সুতরাং কি হবে, সোয়েলিং কখন পেইনফুল হবে, সোয়ালো করতে গেলে পেইন বোধ করবে, কাফ হতে পারে, ক্র্যাম্পি অ্যাবডোমিনাল পেইন, ডায়রিয়া, ভমিটিং হতে পারে। এখানে আমরা হার্টে ফাস্ট ও স্লো হার্ট রেট দুটোই পাওয়া সম্ভব, কিন্তু লো ব্লাড প্রেশার, দিস ইজ ইম্পর্টেন্ট। স্কিনের মধ্যে আমরা অলরেডি বলেছি যে আপনি আর্টিকেরিয়ার জন্য যেগুলি হাইপস, ইচিং, ফ্লাশিং, এগুলি আপনি সব পাবেন। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার ডায়রিয়া, ভমিটিং এগুলি হচ্ছে ব্লাডার কন্ট্রোলের অনেক সময় ইম্পেয়ারমেন্ট হচ্ছে। তো সবকিছু মিলিয়ে আমরা এগুলি সিমটম আসলে একটু মাথায় রাখার চেষ্টা করব, যাতে আমরা পেশেন্টটাকে আইডেন্টিফাই করতে পারি সঠিকভাবে। নেক্সট আমরা বলছি কি ট্রিটমেন্ট। আমরা যখন আইডেন্টিফাই করলাম যে না, দিস পেশেন্ট ইজ সাফারিং ফ্রম অ্যানাফিলাক্সিস ডিউ টু ট্রান্সফিউশন, এটা আমরা যখন আমরা বুঝে ফেললাম, তখন আমরা কি একটা ট্রিটমেন্ট। প্রথম কথা হচ্ছে স্টপ দ্য ট্রান্সফিউশন। আমরা আগেও বলেছি, আমরা এখনো বলছি যে যখনই আমরা কোনো ট্রান্সফিউশন রিঅ্যাকশনের সম্মুখীন হচ্ছে, আমরা আমাদের প্রথম কাজ হচ্ছে কি স্টপ দ্য ট্রান্সফিউশন। এবং আরেকটা জিনিস আপনি একটু খেয়াল করেন, আমরা ওখানে কিন্তু রিস্টার্ট করেছিলাম। আমরা যখন বলেছি যে মাইল্ড ফর্ম অফ অ্যালার্জিক ট্রান্সফিউশন রিঅ্যাকশন, তখন আমরা কিন্তু বলেছি যে ইউ মে রিস্টার্ট দ্য ট্রান্সফিউশন এগেইন। আপনি আবার এই ট্রান্সফিউশন শুরু করতে পারেন। কখন? আপনি তাকে অ্যান্টিহিস্টামিন দিলেন, অপেক্ষা করলেন, তার ওভারঅল ক্লিনিক্যাল কন্ডিশন কিছুটা উন্নতি হলো, তারপরে আপনি আবার তাকে ট্রান্সফিউশন দিতে পারেন। কিন্তু এখানে খেয়াল করেন, আমরা যখন হচ্ছে বলছি যে অ্যানাফিলাক্সিস ট্রান্সফিউশন, তখন কিন্তু আমরা বলছি যে ডু নট রিস্টার্ট, ডু নট রিস্টার্ট। এবং কখন একদম নির্দিষ্টভাবে যদি আমরা একটা মানে কাট অফ লাইন চিন্তা করি, সেটা আমাকে বলা হচ্ছে যে 2/3 অফ দ্য বডি সারফেস এরিয়া যদি সিভিয়ার আর্টিকেরিয়াল রিঅ্যাকশন দিয়ে ইনভলভ থাকে, তাহলে স্টপ দ্য ট্রান্সফিউশন এন্ড ডু নট রিস্টার্ট। মানে ক্লিন কাট আপনি এটা আপনাকে ইনস্ট্রাকশন দেওয়াই হচ্ছে যে যদি আপনার আর্টিকেরিয়া আপনি ফিল করেন যে বডি সারফেস এরিয়া মোটামুটি 3/2 মানে ম্যাক্সিমাম পোর্শনই তার ইচিং, ইরেজিমা বা স্কিন এলিভেশন এগুলি আছে, তাহলে আপনি কি করবেন না, এই ট্রান্সমিশন স্টার্ট করবেন, এটা স্টপ করবেন। কি দিবেন? যথারীতি অ্যান্টিহিস্টামিন। এই ক্ষেত্রে কিন্তু এটা আপনি ওরালি দিতে পারেন, বা হচ্ছে আপনি অন্যান্য রুট, প্যারেন্টাল রুট ব্যবহার করতে পারেন, কিন্তু আপনাকে দ্রুত অ্যান্টিহিস্টামিন দিতে হবে। আচ্ছা, তারপরে আমরা আরো কি দিব? অ্যানাফিলাক্সিস যদি ডেভেলপ করে যায়, আমরা কিন্তু ওখানে বলে আসছি কি আপনার হাইপোটেনশন হতে পারে, আপনার ব্রেথলেসনেস হতে পারে, আপনার হুইজিং হতে পারে, স্টাইডার হতে পারে, তাহলে অ্যানাফিলাক্সিস এর ম্যানেজমেন্টে চলে যাব। আমরা অ্যানাফিলাক্সিস এর ম্যানেজমেন্ট বিস্তারিত আসলে আমার এই কনটেক্সটের বাইরে, সেগুলি আপনারা নিশ্চয়ই মেডিসিনে পড়বেন, ফার্মাকোলজিতেও এই সম্পর্কে জ্ঞান পাবেন, এই যে কি ওষুধগুলি যেখানে ব্যবহার করা হয়। তবু আমি জাস্ট এখানে এপিনেফ্রিন, কর্টিকোস্টেরয়েড, ডাইফেনাইডামিন, ভ্যাসোপ্রেসর, সাপোর্টিভ কেয়ার, এগুলি প্রয়োজন পড়তে পারে যার হচ্ছে অ্যানাফিলাক্সিস সমস্যা হচ্ছে তার ক্ষেত্রে। সরি। এবং প্রয়োজনে পেশেন্টকে আমরা কি করব, ভেন্টিলেটরি সাপোর্ট দিতে হবে, যদি হচ্ছে তার ক্লিনিক্যালি সে ইমপ্রুভ না করে এগুলি দেওয়ার পরেও। তাহলে এগুলি ট্রিটমেন্ট সম্পর্কে আমরা কিছু তো জানলাম। এখন হচ্ছে প্রিভেন্ট আপনি করতে পারেন কিনা, বা প্রিভেন্ট করার ক্ষেত্রে আপনার কোনো আইডিয়া আপনি এখানে ইম্পোজ করতে পারেন কিনা। তো আমরা বলছি কি প্রি মেডিকেশন উইথ ইন্ট্রাভেনাস স্টেরয়েড এন্ড ডাইফেনাইডামিন। আপনি আগেই ট্রান্সমিশন শুরুর আগেই কি করলেন,
অ্যান্টিহিস্টামিন এবং স্টেরয়েড দিয়ে ট্রান্সমিশন শুরু করলেন। If a patient is found to be IgA deficient with anti-IgA in his or her blood, the following products are recommended. সরি, এখানে 3-4 হবে না, এটা আসলে 2 এর AB হবে। মার্কিংটা হচ্ছে ভুল হয়েছে, আমি আন্তরিকভাবে দুঃখিত। এটা সম্ভবত স্লিপ টাইপিং হয়ে গিয়েছে। ওকে, তাহলে আমরা যদি বলি যে ইফ এ পেশেন্ট ইজ ফাউন্ড টু বি IgA deficient with anti-IgA, তার ক্ষেত্রে আমরা কি করব? IgA deficient blood product from IgA deficient donor, এরকম রক্ত সরবরাহ করার চেষ্টা করব। অথবা আমরা কি করব? স্যালাইন ওয়াশ, আরবিসি or platelet used. তাহলে generally should be reserved for the patient with 2 or more serious allergic reaction. একবারের অ্যালার্জিক রিঅ্যাকশন হলেই যে আমরা এই পথে চলে যাব তা কিন্তু না। তাহলে কমপক্ষে 2 বার বা তার চেয়ে বেশি যদি সিরিয়াস অ্যালার্জিক রিঅ্যাকশন হয়, যেগুলির মধ্যে ইনক্লুডিং অ্যাঞ্জিওএডিমা or hypotension that are not preventable with pre-medication, তাহলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? IgA deficient blood product। আমাদের দেশের জন্য এটা আসলে এখন পর্যন্ত একটু কষ্টসাধ্য, কিন্তু এটা বিভিন্ন জায়গায় ব্যবহৃত হয় যেসব প্রয়োজন। আচ্ছা, এছাড়া তবে saline wash treatment we can provide. In our country, saline wash treatment can be provided. Anti-IgA antibodies are naturally occurring antibodies, so their presence cannot be predicted. আপনি এরা যে থাকবে এটা আপনি প্রেডিক্ট করতে পারছেন না। Therefore, it is recommended that similar precautions to be taken for all patients who prevent deficient and who are unknown or known to have anti-IgA antibodies. তাহলে মোটামুটি যেসব পেশেন্টের ক্ষেত্রে recommended for the similar precautions to be taken for all patient proven deficient, যার ক্ষেত্রে আমরা জানি তার ক্ষেত্রে কিন্তু আমরা কি করব? এই ব্যবস্থা আগে নেওয়ার চেষ্টা করব। তাহলে অ্যানাফিলাক্সিস ঠেকানোর কিছু পদ্ধতি আছে। যদি আমাদের জানা থাকে যে পেশেন্ট IgA ডেফিসিয়েন্ট, তাহলে সেক্ষেত্রে আমরা সেভাবে তাকে মানে প্রয়োজনীয় যে ব্লাড প্রোডাক্ট সেটা আমরা তাহলে সিলেক্ট করে দিব। আমি আবারও বলছি, এখানে প্রিভেনশনের এই 3-4 পয়েন্টটা বেসিক্যালি 2 এর AB হবে। এখানে এটা একটু স্লিপ অফ পেন অথবা স্লিপ অফ টাইপিং কেটে আমরা বলি দেখানো, সেটা আসলে সমস্যা। আচ্ছা, প্রিভেনশনের ক্ষেত্রে আমরা আরেকটা বলছি যেটা, যে patient with 2 or more severe allergic reaction can undergo testing for IgA deficiency to rule out relative deficiency of IgA, because this has been reported to cause both a severe allergic and anaphylactic reaction. তাহলে আমরা একই পেশেন্ট যদি বারবার অ্যালার্জির সম্মুখীন হয়, তাহলে তার ক্ষেত্রে কি করতে হবে? IgA deficiency হতো, যদি সুযোগ থাকে তার ক্ষেত্রে IgA deficiency চেক করে দেখতে হবে। Anti-IgA antibodies are naturally occurring antibodies, যেটা আমরা আগেও বলেছি যে anti-IgA antibody naturally occurring অ্যান্টিবডি, এটা প্রাকৃতিক ভাবেই আসবে। সুতরাং তাদের প্রেজেন্স সবসময় প্রেডিক্ট করা যায় না, আপনি আগে বলতে পারবেন না। Therefore, it is recommended that similar precautions be taken for all patient proven deficient who are unknown and known to have had anti-IgA antibody. তাহলে আমরা এটা খুব সহজ ভাষায় বললে, IgA ডেফিসিয়েন্সি যদি জানা থাকে ভালো, যদি হচ্ছে রিকারেন্টলি ব্লাড দেওয়ার প্রয়োজন পড়ে এবং প্রত্যেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এরকম রিঅ্যাকশন হচ্ছে, সেক্ষেত্রে আমাদেরকে আরো এগিয়ে দেখতে হবে যে এখানে ডেফিসিয়েন্সিটা কোথায়, এবং সেই অনুযায়ী আমরা চেষ্টা করব অন্যান্য স্টেপগুলি নেওয়ার জন্য। তো আমরা মোটামুটি আলোচনা শেষের দিকে চলে এসেছি। তো এখন একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আপনাদের সাথে একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে whether pre-medication is necessary or not. আপনারা অনেক সময় কর্মক্ষেত্রে দেখবেন এবং বর্তমানে চলমান ক্ষেত্রে অনেক সময় দেখতে পাবেন যে ট্রান্সমিশন দেওয়ার প্রয়োজন হলে আগেই হচ্ছে স্টেরয়েড এবং একটা অ্যান্টিহিস্টামিন দিয়ে পরে ট্রান্সমিশন স্টার্ট করছে। অনেক ক্ষেত্রে অনেক জায়গায় এরকম একটা সিস্টেম বর্তমানে এটা একটু দেখা যাচ্ছে, বা বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে যে টু প্রিভেন্ট এনি আনটুয়ার্ড ইফেক্ট, প্রথমেই কি দিয়ে নেওয়া হচ্ছে? প্রথমেই আমরা স্টেরয়েড দিচ্ছি এবং পাশাপাশি আমরা অনেক সময় অ্যান্টিহিস্টামিনও দিচ্ছি। কোশ্চেন হচ্ছে যে whether this pre-medication is necessary or not, এটা কি আসলেই কার্যকর কিছু, নাকি আমরা শুধুমাত্র একটা আশা থেকে এটাকে দেওয়ার চেষ্টা করছি? এটা আমরা একটু জানতে চাই। অল্প কয়েকটা স্লাইড আমাদের একটু শেষের দিকে চলে এসেছি আমরা। এখানে আমরা বলছি যে transfusion recipients often are given routine pre-medication with an antihistamine such as diphenhydramine in an effort to prevent or reduce the severity of the allergic transfusion reactions, even when they have had no previous reaction. কথাটা আমরা খেয়াল করি যে আগে কখনো প্রিভিয়াস কোনো অ্যালার্জির হিস্ট্রি তার নাই, তথাপি আমরা তাকে কি করলাম? প্রি-মেডিকেশন দিলাম, কি দিয়ে? অ্যান্টিহিস্টামিন দিয়ে একটা প্রি-মেডিকেশন দিলাম, বা অনেক সময় আমাকে স্টেরয়েডও দেয়।
কিন্তু আমরা আমরা মানে এখানে পরের প্যারাতে বলছি দ্য ভ্যালু অফ দিস অ্যাপ্রোচ ইজ আনসার্টেন। এই যে আপনি কাজটা করছেন তার ভ্যালু কিন্তু আনসার্টেন বিকজ ফিউ পেশেন্টস হ্যাভ অ্যালার্জিক রিয়াকশন। আমরা ওভারঅল যদি চিন্তা করি যে 100 জনের মধ্যে আমরা প্রথম দিকে স্লাইড আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে, আমরা তখন বলেছি কি 3 to 17%। যেই স্টাডিতে খুব বেশি পাওয়া গেছে সেখানে তারা বলছেন যে 17% পর্যন্ত, 100 জনের মধ্যে 17 জনের কোনো না কোনো অ্যালার্জিক সমস্যা হতে পারে। আর যিনি সর্বনিম্ন পেয়েছেন তিনি বলছেন 3%। আমরা যদি একটা এভারেজও চিন্তা করি তাহলে হচ্ছে যে আনুমানিক 10% কেসে কিছু না কিছু অ্যালার্জি হচ্ছে। হ্যাঁ, কিছু আপনার স্কিন এরিজিমা হওয়া বা ইচিং হওয়া, কিছু আপনার আর্টিকারিয়া হওয়া, সেগুলি হচ্ছে। কিন্তু বাকি যে অংশ, বাকি আমরা যদি সর্বোচ্চটাও ধরি যে আমাদের এখানে 3 to 18 বা 20%, তাহলে বাকি যে 80% মানুষ তারা কিন্তু অ্যালার্জিক হবে না, তাদের ক্ষেত্রে অ্যালার্জি দেখা দিবে না এবং তাদের আগেও এটুপি হয়তো নেই কোনো নির্দিষ্ট জিনিসের প্রতি। তাহলে সেক্ষেত্রে এই যে ব্যবহার হাইড্রোকর্টিসন এবং অ্যান্টিহিস্টামিন, সেটা আসলে তাদের ক্ষেত্রে কোনো প্রুভেন বেনিফিট নেই। আপনি যদি এটাকে রুটিনলি ইউজ করেন তাহলে এটা প্রুভেন বেনিফিট নেই, এটা যেমন একটা কথা। পাশাপাশি অনেক ক্ষেত্রে কি হতে পারে, যেমন একটা ডায়াবেটিক পেশেন্ট, তাকে হচ্ছে আপনার ব্লাড দিতে হবে, তার ডায়াবেটিস হয়তো আনকন্ট্রোল অবস্থায় আছে, তাকে আপনি কি করলেন, স্টেরয়েড দিলেন। হ্যাঁ, তাকে স্টেরয়েড দিয়ে অনেক সময় দেখা গেল যে আপনি মেডিকেশন হিসেবে মাথায় চিন্তা করে তাকে স্টেরয়েড দিয়ে দিলেন। এটা একটা প্রবাবল সমস্যা হতে পারে, এটা একটা আমাদের মাথায় রাখতে হবে। The value of this approach is uncertain because few patients have allergic reaction. At least two randomized double-blind placebo-controlled studies of pre-medication using diphenhydramine and acetaminophen have failed to show benefit of pre-medication to reduce reaction. তাহলে আমরা দুটো স্টাডি, ডাবল ব্লাইন্ড স্টাডি থেকে এটা আউটকাম আমরা কি পাচ্ছি যে আমরা ডাইফেনহাইড্রামিন এর সাথে অ্যাসিটামিনোফেন অথবা প্যারাসিটামল অথবা স্টেরয়েড এগুলি আমরা যদি প্রি মেডিকেশন হিসেবে দিয়ে নেই তাহলে দে হ্যাভ ফেইলড টু শো এ বেনিফিট অফ প্রি মেডিকেশন টু রিডিউস দ্য রিঅ্যাকশন। আলটিমেটলি খুব একটা বেনিফিট দেখা যায় না। তবুও অনেক সময় দেখা যাচ্ছে যে মানে এই যতটুকু ক্ষুদ্র পসিবিলিটি রয়ে গেছে সেই ক্ষুদ্র পসিবিলিটিকে ঠেকানোর জন্য অনেকেই প্রি মেডিকেট করেন। তাহলে আমরা একটা জিনিস কিন্তু বুঝলাম, প্রি মেডিকেশন করতে আমাদের মূলত কারা বেশি ইম্পর্টেন্ট, যাদের আগে হিস্ট্রি আছে তাদের ক্ষেত্রে আপনার প্রি মেডিকেশন দেওয়াটা কিন্তু জরুরি। যার আগে ট্রান্সফিউশনের সময় ট্রান্সফিউশন যখন দিতে দেওয়া হয়েছে তখন যদি হচ্ছে আপনার কোনো ইচিং আর্টিকারিয়া এগুলি কোনো উদাহরণ থেকে থাকে বা অ্যানাফাইলাক্সিস উদাহরণ থেকে থাকে, অ্যানাফাইলাক্টিক রিঅ্যাকশনের উদাহরণ থেকে থাকে, সেক্ষেত্রে আমরা প্রি মেডিকেশন দিব, এতে ইট ইজ অফ নো ডাউট। যদি অতীতে এরকম কোনো ইতিহাস থেকে থাকে তার ক্ষেত্রে আমরা দিব, কিন্তু এটা আমরা রুটিনলি ব্যবহার করব না যে যত পেশেন্টই আমরা ট্রান্সফিউশন দিচ্ছি সবাইকে আমরা কি করব না, এইভাবে প্রি মেডিকেশন দিব না বা দেওয়ার চেষ্টা করবো না, কারণ এটা অনেক ক্ষেত্রে কি হতে পারে, তো আমরা একটা ভালো করতে যে হয়তো অন্য সমস্যা আমরা তৈরি করতে পারি। তো এটা একটা বিষয় যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো এটা প্র্যাকটিস আসলে যে মানে একটু বুঝতে হবে যে এটা আসলে পেশেন্টের জন্য খুব বেনিফিশিয়ারি না, এটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। When pre-medication is restricted to patients who have had two or more previous allergic reaction, overall reaction rates do not increase. Accordingly, pre-medication with an antihistamine should probably be reserved for recipients who have had a previous allergic reaction. আমরা ওই একই কথাই বলছি যে রেস্ট্রিক্টেড টু দ্য পেশেন্ট যাদের আগে ছিল, এবং প্রি-মেডিকেশন উইথ অ্যান অ্যান্টিহিস্টামিন শুড প্রবাবলি বি রিজার্ভড ফর রেসিপিয়েন্ট হু হ্যাভ হ্যাড এ প্রিভিয়াস, আগে হিস্ট্রি আছে তার হওয়ার, তার ক্ষেত্রে আপনি দেন, নির্দিষ্টভাবে দেন এবং প্রয়োজনে এটাকে রুটিনলি মিন্স মানে এইসব পেশেন্টের ক্ষেত্রে আপনি রুটিনলি দেন। কিন্তু অন্যদের ক্ষেত্রে হচ্ছে কি আপনি এটা দেওয়ার চেষ্টা করবেন না, সেটাই মনে হয় পেশেন্টের জন্য বেশি বেনিফিশিয়াল হওয়ার চান্স রয়েছে। তো আমরা আসলে we have come to the end of the lecture, আমরা একটু সামারাইজ করার চেষ্টা করি। আমরা আজকে বসেছিলাম হচ্ছে কি অ্যাডভার্স ট্রান্সমিশন রিঅ্যাকশনের মধ্যে মূলত যেটা অ্যাকিউট ট্রান্সমিশন রিঅ্যাকশন, যেটাকে আমরা বলছি যে অ্যালার্জিক ট্রান্সমিশন রিঅ্যাকশন। আমরা এটাকে হচ্ছে ক্লাসিফাই করার চেষ্টা করেছি দুই ভাগে, মাইনর এবং মেজর। এইভাবে আপনারা চিন্তা করতে পারেন মনে রাখার সুবিধার্থে। মেজরের মধ্যে আবার আমরা চিন্তা করেছি যে অ্যানাফাইলাক্সিস অথবা অ্যানাফাইলাক্টিক রিঅ্যাকশন, এবং তারপরে আমরা কারণ হিসাবে বলার চেষ্টা করেছি যে বেশিরভাগ ক্ষেত্রে কারণ আনএক্সপ্লেইনড, তবে কোনো কোনো ক্ষেত্রে ইমিউনোগ্লোবুলিন ই ডেফিসিয়েন্সি এবং অ্যান্টি ইমিউনোগ্লোবুলিন এর প্রেজেন্স এটা কি করতে পারে, রেসিপিয়েন্টের বডির মধ্যে রিঅ্যাকশন করতে পারে, এরকম একটা সম্ভাবনা আমাদের রয়েছে, এটা আমরা বলেছি। আর
এটা আমরা বলেছি। আর এর পাশাপাশি আমরা বলার চেষ্টা করেছি যে প্রথম যখনই আমরা হচ্ছে কি একটা ট্রান্সমিশন শুরু করব, তখন আমরা প্রথম দিকে এটাকে মানে ফলো আপ করার চেষ্টা করবো প্রতি 15 মিনিট পর পর, অন্তত 1 ঘন্টা সময় ধরে আমরা ফলো আপ করার চেষ্টা করবো। তাহলে আমাদের কি হবে, যদি এর মধ্যেও কোনো হচ্ছে গিয়ে এই ধরনের অ্যালার্জিক রিয়াকশন বা আর্টিকারিয়া বা অ্যানাফিলিক্সিস ডেভেলপ করে, তাহলে আমরা এটাকে দ্রুত ম্যানেজ করতে পারবো। এর পাশাপাশি আমরা কি করব, কি করার কথা বলেছি, যদি হচ্ছে আমরা কিভাবে বুঝবো যে এটা রিলেটিভলি সিরিয়াস, তাহলে সেক্ষেত্রে আর্টিকারিয়া মানে স্কিনের যে মিনিমাম আমাদের যে ফাইন্ডিংস গুলি, সেটার সাথে অ্যাডিশনাল আরো সিমটম থাকবে। হাইপোটেনশন থাকতে পারে, ট্যাকিকার্ডিয়া থাকতে পারে, ব্রেথলেসনেস থাকবে, এখানে পেশেন্ট সোয়ালিং এর ক্ষেত্রে থ্রোট পেইনের কথা বলবে, এই ধরনের সমস্যাগুলি হতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা আর্টিকারিয়ার যে রিলেটেড ম্যানেজমেন্ট গুলি সেগুলি করব, এবং প্রয়োজনে পেশেন্টকে আমরা কি করব, যদি সে খুব বেশি কষ্ট মধ্যে পড়ে, তাহলে আমাদেরকে প্রয়োজনে আইসিইউ সাপোর্ট নিতে হবে। এটা একটা বিষয়। এবং এই যে নন কেস, যে পেশেন্টের ক্ষেত্রে নন জানা রইলো যে তার মাইনর আর্টিকেলের হিস্ট্রি আছে, এরকম নন কেসের ক্ষেত্রে আমরা পরবর্তী যদি ট্রান্সমিশন দিতে হয়, সেটার ক্ষেত্রে আরো বেশি সাবধানতা অবলম্বন করব। এবং প্রয়োজনে আমরা কি করব, তখন প্রি মেডিকেশনের কথা আমরা বলছি, যে প্রি মেডিকেশন উইথ ড্রাগ, আমরা এখানে ডাইফেনাইডামিনের কথা বলেছি, এবং পাশাপাশি অন্যান্য অনেক সময় যে অ্যান্টিহিস্টামিন যেগুলি আছে সেগুলি আমরা প্রয়োজনে ব্যবহার করতে পারি। আর প্রি মেডিকেশনের কথা আমরা বলেছি। আরেকটা জিনিস যেটা আমরা বলার চেষ্টা করলাম ফাইনালি, যে প্রি মেডিকেশন সবার ক্ষেত্রে দিব কিনা, যে পেশেন্টকে ব্লাড দিচ্ছি তার ক্ষেত্রে আমরা ডাইফেনাইডামিন দিব বা স্টেরয়েড দিব কিনা, না, আমরা এটা চেষ্টা করবো অ্যাভয়েড করে যাওয়ার, কারণ অনেক ক্ষেত্রে এটা কি হতে পারে, সমস্যার সৃষ্টি করতে পারে। সেজন্য আমরা এটা অ্যাভয়েড করবো। যদি আমাদের আগে কোনো হিস্ট্রি থেকে থাকে জানা, আমরা পেশেন্টকে বা পেশেন্টের পার্টির কাছ থেকে জানার চেষ্টা করবো। যদি হিস্ট্রি থেকে থাকে, আমি প্রি মেডিকেশন নিয়ে তারপরে আমরা এটা দিব। আর যে পেশেন্ট অ্যানেস্থেটাইজড অবস্থায় আছে, অ্যানেস্থেসিয়াতে আছে, তার ক্ষেত্রে যদি ব্লাড ট্রান্সফিউশন স্টার্ট করার পরে দেখা যায় যে তার সম্পূর্ণদেরকে হেল্প করতে পারবেন এই ক্ষেত্রে, যে পেশেন্টের গ্র্যাপিং উঠিয়ে দেখতে হবে যে তার কোনো আর্টিকারিয়াল কোনো সমস্যা হচ্ছে কিনা, এবং আলটিমেটলি সেটা রিলেটেড ম্যানেজমেন্ট দিতে হবে। তো এই হচ্ছে ইন এ নাটশেল অ্যালার্জি সংক্রান্ত বিষয়ে আমাদের আজকের আলোচনা। তো আই হোপ আমার স্টুডেন্ট যারা আছেন এবং অন্যান্য ডাক্তাররাও যদি কেউ উপস্থিত থেকে থাকেন, বা ভবিষ্যতেও যারা এই লেকচারটা শুনবেন, তারা এখান থেকে কিছুটা উপকৃত হবেন। আর টেক্সট বইগুলির মানে আমি চেষ্টা করেছি যে যতটুকু সম্ভব আপডেটেড ইনফরমেশন এখন পর্যন্ত যেটুকু আছে সেটুকু হচ্ছে কি আপনাদেরকে প্রোভাইড করার। ইনশাআল্লাহ এই ব্যাপারে কোনো যদি কোশ্চেন থাকে, আপনারা একটু কাইন্ডলি যে ভিডিও থাকবে তার নিচে হচ্ছে কি আপনাদের কমেন্ট সেকশনে কোশ্চেন করবেন, আমি চেষ্টা করবো একটা সুবিধাজনক সময়গুলি উত্তর দেওয়ার জন্য। তো আবার ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী অন্য টপিক নিয়ে, আপনাদের সাথে ইনশাআল্লাহ কথা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ এ গুড টাইম। আসলে গুড টাইমে আমরা যেতে পারছি না, বিভিন্ন কারণে ক্লাস সেভাবে স্টার্ট হচ্ছে না। আমরা চেষ্টা করছি অনলাইনের মাধ্যমে ক্লাসগুলিকে নেওয়ার জন্য মেডিকেল কলেজগুলির ক্ষেত্রে। যাই হোক, ভ্যাকসিনেশন যেহেতু স্টার্ট হচ্ছে, আশা করা যায় যে এক সময় হয়তো মেডিকেল আবার আগের যে অবস্থা ছিল, পড়াশোনার পরিবেশ ছিল, ওয়ার্ডের যে চেহারা ছিল, আমরা মহান সৃষ্টিকর্তার কাছে তো সকলকেই অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।